আসসালামু আলাইকুম। আজ ৩রা ডিসেম্বর ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ১৩ সেনা কর্মকর্তার মামুর বাড়ির আবদার বাতিল করল ট্রাইব্যুনাল। তারেক রহমান কেন দেশে ফিরছেন না জানালেন মির্জা গালিব। অবশেষে ভুল ভাঙল হাসিনার আইনজীবী জেড.আই খান পান্নার। এবার বিস্তারিত। এ যেন মামুর বাড়ির আবদার। আদালতে উপস্থিত না হয়ে শুয়ে বসেই হাজিরা দিতে চেয়েছিলেন ১৩ সেনা কর্মকর্তা, কিন্তু বিধি বাম। স্বপ্ন ভেঙে গেল গুম খুনে জড়িত ১৩ সেনা কর্মকর্তার। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ফলে সেনা কর্মকর্তাদের সশরীরেই ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে। বুধবার দুপুরে শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এর আগে বুধবার আওয়ামী শাসনামলে সমন্বিত গোপন বন্দিশালা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় দায়ের করা মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা শীততাপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ এর ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। প্রধান অতিথি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। গণ অভ্যুত্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এটি প্রত্যাশা ছিল, অথচ এরকম একটি সংকটময় মুহূর্তেও এখন পর্যন্ত দেশে ফেরেননি তিনি। এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জামায়াত নেতাদের মন্তব্যের বিষয়ে উপস্থাপক জানতে চাইলে ডক্টর মির্জা গালিব বলেন, গণ অভ্যুত্থানের পর আমরা সবাই আশা করেছিলাম তারেক রহমান দেশে আসবেন, অথচ এরকম একটি সংকটময় মুহূর্তেও তিনি এখন পর্যন্ত আসেননি। এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে। জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দের যে বক্তব্য সেগুলো জনমনে প্রশ্নের সঙ্গে রিলেটেড। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের সম্মানের জায়গায় রয়েছেন খালেদা জিয়া। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের তিনি আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান রয়েছে। উনি আমাদের সম্পদ। তারেক রহমানের দেশে আসার সমালোচনা ৩ ভাগে আলোচনা করা যেতে পারে বলে জানান মির্জা গালিব। প্রথমত, এটি ওনার ব্যক্তিগত বিষয়। উনি কখন আসবেন এটি নিয়ে অন্য কারো বক্তব্য দেয়া সমীচীন নয়। রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে এটিকে ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, এটি দলীয় বিষয়। উনি যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এজন্য যত তাড়াতাড়ি দেশে এসে দলকে নেতৃত্ব দিবেন ততই ভালো। এটিও দলের অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাহির থেকে প্রশ্ন করার তেমন কিছু নেই। তৃতীয়ত, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। নাগরিক জায়গা থেকে যদি দেখি, উনি বলেছেন দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই। এখানে প্রশ্ন ওঠে, ওনার না আসা আমাদের নিরাপত্তা ইস্যু জড়িত কিনা। উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী, তাই না? তারেক রহমান এবং জামায়াত আমির এখন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। সেই হিসাবে আমি তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেই চিন্তা করব। এখন উনি যদি নিজের থেকে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত কিনা আমি প্রশ্ন তুলতে পারবো। এটি ভ্যালিড প্রশ্ন। তারেক রহমানের নেতৃত্বের দুর্বলতা জামায়াত কাজে লাগাতে চায় জানিয়ে মির্জা গালিব বলেন, দলটি এজন্য জনমত তৈরি করছে। রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে এটি বৈধ, কারণ এগুলো সব রাজনৈতিক দল করে।
কিন্তু দুই জায়গা থেকে এটি খুব প্রশংসাযোগ্য কাজ নয়, একটি সেন্সিবল জায়গা থেকে, আরেকটি বড় দুটি দলের গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে। প্রসঙ্গত, জামায়াত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, 18 কোটি মানুষকে দেশে ফেলে রেখে যারা বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক নন। জামায়াত ইসলামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বরং বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। আর অনেক নেতা বিদেশে থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, দুই কুলি হারাবেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে র্যাবের টিএফআই সেলে বিরোধী মতাদর্শের লোকদের গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করছে প্রসিকিউশন। তবে পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়া জেডাই খান পান্না হাজির না হওয়ায় তলব করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার দুপুর 12:15 থেকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে শুনানি শুরু হয়। প্রথমেই প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানির এক পর্যায়ে স্টেট ডিফেন্সের আইনজীবী জেডাই খান পান্নাকে ফোন করে আসতে বলেন ট্রাইব্যুনাল। ঠিক 10 মিনিট পরই হুইল চেয়ারে করে অন্য আইনজীবীদের সঙ্গে নিয়ে আসেন পান্না। এ সময় প্রসিকিউশনের শুনানি থামিয়ে পান্নাকে শুনতে চান ট্রাইব্যুনাল। সুস্থ আছেন কিনা জানতে চেয়ে তার উদ্দেশ্যে ট্রাইব্যুনাল বলেন, আপনি শেখ হাসিনার পক্ষে নিয়োগ পেয়েছেন, আপনি আসেননি কেন? আপনার অনুপস্থিতিতে শুনানি করতে হয়েছে, চাইলে আবার হবে। জবাবে পান্না বলেন, আমি শারীরিক অসুস্থ, তবে এই মামলায় না দাঁড়ানোর জন্য আমি রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি পাঠিয়েছি। ট্রাইব্যুনাল বলেন, আপনার ক্লায়েন্ট হাজির হবেন না, আপনিও আসবেন না, আপনি নিজেই আগ্রহ দেখিয়েছেন আইনজীবী হওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে আমরা অর্ডার দিয়েছি, আপনি না করতে চাইলে ট্রাইব্যুনালে এসে বলতে হবে। এছাড়া আপনি এক ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করেছেন যে আপনার ক্লায়েন্ট এই আদালত মানেন না, এজন্য আপনিও মানেন না। এটা কি আপনি বলতে পারেন? জেডাই খান পান্না বলেন, আমি আনকন্ডিশনালি অ্যাপোলজি চাই। পরে এই মামলায় লড়ার কথা ফের জানতে চান ট্রাইব্যুনাল, তখনও না জবাব দেন এই আইনজীবী। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আমরা আশা করব আপনার কাছ থেকে সহায়তা পাব। একই সঙ্গে তার বদলে কাকে নিয়োগ দেওয়া হবে পরামর্শ চান ট্রাইব্যুনাল। তবে কারো নাম না বলায় মোহাম্মদ আমির হোসেনকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়, যিনি এর আগেও শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করেছেন। এর আগে গত 23 নভেম্বর এই মামলার অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। ওই দিন অভিযুক্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর আবেদন করেন জেডাই খান পান্না। পরে তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর আলম, কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম। পলাতক আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজিএম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলাম। পাবনার ঈশ্বরদীতে 8টি কুকুর ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ঈশ্বরদী থানায় মামলাটি করেন। থানার ওসি আসম আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারায় মামলা হয়েছে। এতে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান একমাত্র আসামি। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার আদালতে পাঠানো হবে। মামলার বাদী প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ঘটনাটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই ধরনের অমানবিক কাজ দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। প্রাণী হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্ত নারীর স্বামী ও ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবারই গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তারা মঙ্গলবার বিকেলে কোয়ার্টার খালি করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইউএনও এর বাসভবনের এক কোণায় আশ্রয় নিয়েছিল টম নামের একটি মা কুকুর। এক সপ্তাহ আগে সে 8টি বাচ্চা প্রসব করে। সোমবার সকালে ছানাগুলো না পেয়ে ছোটাছুটি করতে দেখা যায় তাকে। পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন অভিযুক্ত নিশি জীবন্ত কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে রোববার রাতের কোনো এক সময় উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। সোমবার সকালে বাচ্চাগুলোর মরদেহ পাওয়া যায়। দুপুরে সেগুলো ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে। অনুষ্ঠানে দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। কোর্স সম্পন্নকারীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। তিনি বলেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ মোট 96 জন কোর্স সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 49 জন, অসামরিক প্রশাসনের 18 জন এবং ভ্রাতৃপ্রতিম 18টি দেশের 29 জন সদস্য। এছাড়াও বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025 সম্পন্ন করেন। এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ বেলা 12 ঘটিকা থেকে 16 ঘটিকার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ 2টি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের বাড়ি। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় চলতে ফিরতে রাস্তাঘাটে অসহায় মানুষদের দেখি। যদি কোনো বৃদ্ধ অথবা শিশু এই ধরনের পান, তাহলে আপনি অবশ্যই তাকে সহযোগিতা করতে পারেন সরকারি দপ্তরের মাধ্যমে। আপনি নিশ্চয়ই জানেন যে সমাজসেবা অধিদপ্তরের অসহায় নিপীড়িত মানুষের পুনর্বাসনের জন্য একটা কেন্দ্র রয়েছে। আপনি যদি সেখানে যোগাযোগ করেন, তাহলে এই অসহায় মানুষটির আশ্রয় আপনি করেও দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা কোনো না কোনোভাবে প্রত্যেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইরানের সংসদের জ্যেষ্ঠ সদস্য মুজতবা জন্নুরি সোমবার জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের কাছে 3টি শর্ত পাঠিয়েছেন, যা পূরণ হলে আলোচনায় ফিরতে প্রস্তুত থাকবে ওয়াশিংটন। জন্নুরির এই বক্তব্য ইরান ইন্টারন্যাশনালের গত শুক্রবারের প্রতিবেদনকে কার্যত নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনের সূত্রের বরাত দিয়ে একই তথ্য জানানো হয়েছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জন্নুরি বলেন, ট্রাম্প সৌদি যুবরাজ বিন সালমানের মাধ্যমে আলোচনায় ফেরার জন্য 3টি শর্ত দিয়েছে, যেগুলোর কোনোটিই যৌক্তিক নয়। ওয়াশিংটনের দীর্ঘদিনের দাবি হল, ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যে সশস্ত্র মিত্রদের প্রতি সমর্থন বন্ধ করতে হবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মানতে হবে। তেহরান শুরু থেকেই এসব শর্তকে আলোচনার অগ্রহণযোগ্য ভিত্তি হিসেবে প্রত্যাখ্যান করে আসছে। জন্নুরি বলেন, এগুলো আমাদের ধ্বংসের পূর্ব শর্ত। প্রকৃত অর্থে গিভ অ্যান্ড টেক আলোচনায় তারা বসলে এবং সৎ উদ্দেশ্য প্রমাণ করতে পারলে আমাদের কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, তারা যদি অঞ্চলে আমাদের ডানা ছেটে দেয়, তাহলে আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে তাদের সময় লাগবে না। আপনি ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করুন, তাহলে ইসরায়েল নিজেই ভেঙে পড়বে। আমাদের আলাদাভাবে কোনো প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করতে হবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তিনি প্রশ্ন তোলেন, বলেন, কোনো যুক্তি আছে কি আমাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে বলার বা রেঞ্জ 300 কিলোমিটারে সীমাবদ্ধ করার? এদিকে গত বৃহস্পতিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তেহরান নাকি রিয়াদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। এমন খবর ইরানের মর্যাদার পরিপন্থী এবং ভিত্তিহীন।
দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।